Lamsugo Swrangchati ni Kokborok Koktwma wo ang nom ni lagu tang Oropa Deborma. Dini ni Kokborok Koktwma ro ungkha. Kokti salo Montri Bokhorok hasteo phai Astobol thumnok lani simi habangni juda samung butang sengge runai. Khana December Chichar Salmari Kokti salo Tripura hasteo phai tongo bad ha kotoni Montri Bokhorok Narendra Modi Agotlan Astobol thungkhalobo juda samung butang rongno phiyogir jengnai bini yaktoi apandano kitingai haste hapangni poro nigom tei BJP bodolni bwkhaktai Swachh Bharat tei Swachh Tripura samung butang yago nakha tei Montri Bokhorokno lamsuklaikha cha salo Agotla poro nigomni simi Swachh Tripura Seshto Tripura samung butang yago nawoi kholabo ongkhorka hasteni mantri okra Professor Dr. Manik Saha logi tongo Pradesh BJP Kasko Rajiv Bhattacharya Koktwma hukumat tangbedeni Mantri Sushant Chaudhary Mantri Ram Prasad Pal khoboi manjak phaikya kwbangma corporate rok Agotla doliwo Swachh Bharat samung butang yago nakha o salo Koktwma bwskang dak sidak ongoi koksaka Mantri okra Dr. Manik Saha আগামীকাল আপনারা সবাই জানেন 18 ডিসেম্বর উনি আসছেন এখানে অনেকগুলো প্রকল্প অনেকগুলো ফাউন্ডেশন ইত্যাদি উনি করবেন এবং সেই উপলক্ষে আমাদের যে বিবেকানন্দ ময়দান সেখানে উনি আসছেন তো ত্রিপুরাবাসীকে আমি বলবো সমস্ত মানুষকে সবাই জনসাধারণকে বলবো কালকে যেন যে 2:30টার সময় আমাদের যে প্রোগ্রাম প্রধানমন্ত্রী যে থাকবেন উনি কি বলেন সবসময় উনি যা বলেন সাধারণ মানুষের জন্য উনি বলেন এবং করেন তো উনি কি বলেন তার জন্য সবাইকে আমি আহ্বান করব ওই ময়দানে আসার জন্য 2:30টার সময় আর এই প্রোগ্রামকে সামনে রেখে আমাদের পার্টি এবং আমাদের সরকারের তরফ থেকে আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে একটা স্বচ্ছ ভারত আমরা স্বচ্ছ ত্রিপুরা যে সাফাই অভিযান চলছে সেটা আজকেও আমরা করছি ওনাকে ওয়েলকাম করার জন্য জনসাধারণের মধ্যে একটা মানে এমন একটা মহল তৈরি হোক যে উনি যে আসছে সত্যি আমরা ওনাকে স্বাগত জানার জন্য এই যে অভিযান আমরা শুরু করছি তো এর জন্য আজকে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র সাহেব আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি আছেন রাজীব ভট্টাচার্য এবং সবাই সমস্ত নেতৃবৃন্দ আমরা মিলে আজকে এই যে আমাদের এই যে অভিযান সেটা চলবে কতগুলো প্রজেক্ট উদ্বোধন হতে পারে ওই অনেকগুলো হবে প্রায় 5-6টা তো আছেই এখন বলবো না এগুলো কারণ বলাটা ঠিক হবে না সেখানেই কারণ যখন এগুলো হবে আপনারা সবাই জানতে পারবেন দেখবেন Thujang bai muktriyo bihingno tani butharei yagulo thanao thangka bwsai Patikha Komolpur thanao khobjak Srirampur amchaini Manik Deborma umor 35 Thujak bai muktriyo bihingno tani butharei yagulo thanao thangka bwsai Patikha Komolpur thanao khobjak Srirampur amchaini Monika Deborma umor 35 Kirima sinjake butharma yagulo bwsai Onil Deborma thanao thangi sak bedogikha tamni bagi bihingno kirima sinjake tani butharka tawo strai Koktwma krikho Pati manutui tabo cheri naitomgo ongkhorjak police কমলপুর ডিএসএম হসপিটাল থেকে একটা রিকুয়েশন পাই যে একটা ফিমেল একজন ব্রড ডেড একটা পেশেন্ট এসছে থানায় হসপিটালে মহকুমা হাসপাতালে সেই মোতাবেক আমাদের অফিসার এসআই বদরুল হক হসপিটালে যান এবং দেখতে পারেন যে তার মাথায় গুরুতর জখম রয়ে গেছে কাটা জখম তখন ডাক্তারবাবু যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার ছিলেন ওনার সঙ্গে এবং তার পরিবারের যে সদস্য ছিলেন ছেলে ছিলেন যে ডিসিজডের ভাই ছিলেন তার থেকে উনি জানতে পেরেছেন যে গতকাল শেষ রাত্রে অনিল দেববর্মা তার স্ত্রীকে তাদের মধ্যে রাত্রিবেলা প্রায়শই ঝগড়াঝাটি হতো এবং কালকেও ঝগড়াঝাটি হয় এবং তার মাথায় ধারালো টাক্কাল দিয়ে মানে কোপাতে থাকে যার ফলে সে গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয় এবং তড়িঘড়ি পরিবারের লোকজন মহকুমা হাসপাতালে নিয়ে আসেন সেই মোতাবেক আমাদের রিকুয়েশন পাওয়ার পর আমাদের আমরা হসপিটালে গিয়ে জানতে পারি যে এটা একটা মার্ডার কেস তখন আমি বিষয়টা আমাদের এসডিপিও মহোদয়কে জানাই এবং আমাদের তদন্তের প্রাথমিক কার্য শুরু হয় আমরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছাই শ্রীরামপুরে এবং আসামিকে আমরা খুঁজে বের করে
আমাদের সোর্স লাগিয়ে আমরা ওকে ধরতে সক্ষম হই এবং যে দাটা দিয়ে সে কুপিয়ে হত্যা করেছিল সেই দাটাও আমরা ঘটনাস্থল থেকে আমরা রিকভার করি এবং তদন্ত আমরা সুষ্ঠুভাবে চালিয়ে যাচ্ছি এবং আমাদের ফরেন্সিক এক্সপার্টও ঘটনাস্থলে এসেছিল এবং যে যে এক্সিবিট এটা কালেকশন করেছে ঘটনাস্থল থেকে এবং এটা আমরা আগামী 2 দিনের মধ্যে আমরা ফরেন্সিক ল্যাবে পাঠাবো ওর মেডিকেল ফরেন্সিক এক্সামিনেশন। हासियाव बेरायनो नायनो थाङै स्रोंनायरंनि जलिमाव गोलायख्या मन्त्रि भगवान दास चासाल' बागिनि निबेदिता हस्टेलाव थांगा मन्त्रि हस्टेल बेरायनो थाङै स्रोंनायरकनि जलिमाव गोलायखा मन्त्रि भगवान दास चासाल बगिनि निबादिता हस्टेल थांखा मन्त्रि आरो थाङै रों स्रोंनायरकनि जिंजानिखौ खोनाखा साक बायथांबो नायखा मुइ गोथों सकजाक जामुं संमानो हस्टेल सुपारनब पातिमन्ति गोबां सुमुं तिसाका সবাই তো দিচ্ছে না বোনাফাইড সার্টিফিকেট থাকবে স্যার তারা যে স্টাডি বোনাফাইড সার্টিফিকেট আছে জমা দিছো চাওয়া তো হয়েছে না আচ্ছা ঠিক আছে চাওয়া যদি না হয়ে থাকে সবার কি কাজ এটা আজকে সম্ভব নইল কালকে একবার তো বলবো ঠিক আছে স্যার আমার তো কলেজে থেকে যাওয়া হবে কেন কারণ আমার আইডেন্টি কার্ডে স্ক্যানার আছে স্ক্যানার দিয়ে স্ক্যান করলে এরপর আমাদেরকে মানে টাইম লিমিটে বলে দিয়েছে কোনো কাজ না তোমরা যে পড়াশোনা করতেছো আইডেন্টি কার্ড আছে না না আইডেন্টি কার্ড কোন সময় ইস্যু আইডেন্টি কার্ড তোমার কলেজে না না ইস্যু কবে আমি নতুননগর গার্লস হোস্টেলে আমি গিয়েছি এইভাবে এটা আমার কন্টিনিউ আমি এটা করে যাচ্ছি কেননা আমার কাছে সেইভাবে কিছু খবর ছিল যে হোস্টেলের কিছু সমস্যা রয়েছে টুকটাক তো যার কারণেই আমার এই ভিজিট তো আজকে আমি ভগিনী নিবেদিতাতে এসছি ভিজিটে আমি ছাত্রীদের সঙ্গে কথা বলেছি এবং তাদের রুমগুলো আমি পরিদর্শন করেছি ব্যবস্থা রয়েছে ভালো ব্যবস্থা রয়েছে কোনো অসুবিধা নেই তাদের সেই ব্যাপারে কোনো অভিযোগ তেমন কোনো অভিযোগ নেই এই ব্যাপারে একটু অভিযোগ এনেছে ওরা যিনি হোস্টেল সুপার এখানে হোস্টেল সুপারের বিরুদ্ধে কিছু অভিযোগ তারা তুলে ধরেছে তো আমরা দেখছি সেই ব্যাপারগুলো দেখব তাদের অভিযোগের সঙ্গে তার সত্যতা কতটুকু রয়েছে এবং যদি তার সত্যতা আমরা পাই তো যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে দ্বিতীয় বিষয় হচ্ছে উনি যে হোস্টেল সুপার এডুকেশনাল স্টাফ রয়েছেন তো আমাদেরও কিছু এখানে ছাত্রী রয়েছে এসসি যদিও এখানে 4টা ডিপার্টমেন্টই রয়েছে এসসি এসটি ওবিসি মাইনরিটি তো যাই হোক প্রত্যেকেরই সেই অভিযোগ রয়েছে সেই ব্যাপারে আমরা সমস্ত ডিপার্টমেন্টের বিষয় নিয়ে আমরা আলোচনা করে সেই ব্যাপারে একটা ব্যবস্থা আমরা নেব কোনো এখানে থাকবে না কারণ আমরা চাইছি ইতিমধ্যে প্রত্যেকটা হোস্টেল যেন সুন্দর হয় এবং আমাদের ছাত্রছাত্রী যারাই রয়েছে তাদের যেন কোনো অসুবিধা না হয় যার কারণে আমরা ইদানিংকালে প্রত্যেকটা হোস্টেলকে প্রচুর পরিমাণ আমরা পয়সা দিয়েছি ফার্নিচারে এবং মেনটেন্যান্সে পানীয় জল বিদ্যুৎ সব বিষয়ে আমরা অনেক পয়সা দিয়েছি গত 1 বছরে প্রত্যেকটা হোস্টেলকেই এইভাবে আর্থিক সাপোর্ট করা হয়েছে এবং প্রত্যেকটা হোস্টেলেই ভালো চলছে আমি যেগুলোতে গিয়েছি বা আরও 1-2টা বাকি রয়েছে আমার যাওয়ার সেগুলোতে যাব তেমন কোনো মানে আজকের দিনে যে খুব অব্যবস্থিত এরকম কোনো কিছু নেই হোস্টেলগুলোতে কয়েকটা হোস্টেল আপনারা গিয়েছিলেন আমার সঙ্গে আপনারা হয়তো দেখেছেন যেমন কিছুদিন আগে আমরা নতুননগর যে গার্লস হোস্টেলে গিয়েছিলাম সত্যি মানে আমার খুব ভালো লেগেছে হোস্টেল সুপার যিনি হোস্টেলেই থাকেন এবং এখানে সবজি চাষ হয় ফুলের বাগান থেকে শুরু করে মানে এত সুন্দর হোস্টেলগুলো সেজে উঠছে তো ভগিনী নিবেদিতা হোস্টেলও আরও সুন্দর হবে তার আরও ব্যবস্থা আমরা করবো এখানে এবং সবথেকে বড় বিষয় যেটা হচ্ছে যে বাচ্চাদেরকে সেইভাবেই মানে গড়ে তুলতে হয় যেটা এখানে হয়তো কিছু অভাব রয়েছে যার কারণেই হোস্টেল সুপার উপর অভিযোগ এসছে সেই অভিযোগের সত্যতা আমরা যদি পাই যতটুকু ব্যবস্থা নেব ততটুকু আমরা ব্যবস্থা নেব হোস্টেল সুপারের বিরুদ্ধে মানে বারবার অভিযোগ উঠেছে না পেরে মেয়েরা মাননীয় মন্ত্রীর দ্বারস্থ হয়েছে রতনবাবুর আমি অ্যাকচুয়ালি এই বিষয়টা আমার যে হোস্টেল সুপারের বিরুদ্ধে যে তাদের অভিযোগ ছিল আমার জানা ছিল না আমাকে বলেনি আমি যখন শুনেছি তাই আমি এখানে এসেছি এবং যদি আমরা দেখি তার মধ্যে সত্যতা আছে এবং আমরা খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেব
সরকারের নাম বদনাম করার জন্য কি এরকম করা হচ্ছে এমন কিছু মনে হচ্ছে আপনার? দেখুন, অ্যাকচুয়ালি বিষয়টা আমি তার জন্যই বলছি যে আমরা দেখছি, গোটা বিষয়টা আমরা দেখছি, কেন তাদের অভিযোগ, কি হোস্টেল সুপারভাইজার কেন তাদের এত অভিযোগ এসছে, হ্যাঁ সেই জন্যেই আমরা এটাকে দেখব, মানে তদন্ত সেটা হবে এবং তদন্ত করে দেখবো কি বিষয় সেখানে। স্পেসিফিক একজন না, কিন্তু সব স্টুডেন্টই প্রায় এই ধরনের কথা বলছে সুপারের বিরুদ্ধে, ঠিক আছে? সেই তাই তো বিষয়ে- বলছি এটা আমরা দেখবো এবং কি আছে না আছে দেখছি আমরা। আমি মেয়েদেরকে আমি একদম নিজের সন্তানের মতো মনে করি। অনেক সময় তারা উল্টাপাল্টা চালচলন চলে, এটাকে আমি যদি প্রটেস্ট করতে যাই সেজন্য এরা আমার উপর ক্ষেপে যায়, এটাই মূল কারণ। আরেকটা বললো ড্রেসের কথা, তারা এত ছোট ড্রেস পরে যেটা দেখতে মেয়ে হয়ে আমার কাছে দৃষ্টিকটু লাগে। এই জন্য আমি এদেরকে একদিন ডেকে বলেছিলাম যে তোমরা পরো, মেয়েরা হোস্টেলে থাকো, আর একটু লং প্যান্ট পরবে। এত শর্ট ছেলেরা ছিল, আর গত কিছুদিন আগে ছেলেরা গেছে এখান থেকে ক্যাটারার, ইয়ং ছেলে, আর তোমরাও ইয়ং মেয়ে, এই বাচ্চা মেয়েরা তোমরা এত ছোট ড্রেস পরে, ড্রেস কোডটা ভালো লাগে না, তোমরা আর একটু বড় প্যান্ট পরো। হ্যাঁ, আচ্ছা, গতকালকে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর আপনি নাকি ওদেরকে মানে বকাবাদ্য করেছেন, না নানা ধরনের কথা বকাবদ্ধি বলছেন। না, ওদেরকে বলেছি আমার বিরুদ্ধে তোমার কেন আমি তো অসুস্থ হলে, আর প্রতিদিন এরা না, এদেরকে আমি ভালোভাবে বলছি যে তোমরা তো শরীর খারাপটা হঠাৎ রাত্র 12টার সময় হয় না, সন্ধ্যার সময় যদি তোমাদের শরীরটা খারাপ লাগে আমাকে সঙ্গে সঙ্গে বলবে। আমি এসসি ওয়েলফেয়ারে বলেছি আমাকে একটা ছেলে গার্ড দেওয়ার জন্য, কারণ এতগুলি মেয়ে নিয়ে থাকি, আমি মেয়ে গার্ডে আমি আশ্বস্ত হচ্ছি না, আমাকে একটা ছেলে গার্ড দিন। কিন্তু ওই ওয়েলফেয়ার থেকে বলা হচ্ছে যে 12টার পুরো খারাপ হতে পারে না, শরীর খারাপ হলেও না, প্রতিদিনই 12টা করে। এই জন্য বলছি, আমি কিন্তু নিজের ভেবেই বলছি যে তোমাদের শরীর খারাপটা। আপনি কি বলতেছেন ইচ্ছাকৃত? না ইচ্ছাকৃত না, আমি বলছি শরীর খারাপটা যে হচ্ছে। আপনি যে বলছেন এটা কি মানে একটা মেয়ের সাথে না সব ছাত্রছাত্রী? না এরা তো একজুট হয়ে গেছে, 2-3 জনই লিড করছে যারা বিশেষ করে। আর এখানে মূল আমার বিরুদ্ধে রাগের উদ্দেশ্য হলো, আমি লিস্ট বানিয়েছি এসসি ওয়েলফেয়ার গভর্নিং বডির মিটিং অনুসারে আমি লিস্ট বানিয়েছি, যারা যারা এখানে পড়াশোনা শেষ তোমরা হোস্টেল ছেড়ে দাও, তোমাদের পরিবর্তে অন্য তোমাদের ছোট বোনরা আসবে, তোমরা ছেড়ে দাও। কিন্তু তারা যাবে না, তারা এই অজুহাতে রয়েছে, এটাই মূল কারণ আমার বিরুদ্ধে তারা রাগার। একটাই কারণ, প্রায় 18 জন মেয়ের লিস্ট আছে, ওদেরকে বলেছি, মুখেই বলেছি, আমাকে কিন্তু এসসি ওয়েলফেয়ার থেকে বা গভর্নিং বডির মিটিং থেকে বলেছে যে ওদেরকে যাওয়ার জন্য, কিন্তু আমি বলিনি। আমি বলেছি তোমাদের পড়া শেষ, তোমাদের ছোট বোনরা আসবে, তোমরা ছেড়ে আপনার দিতে হাজবেন্ড পারো। কি এখানে থাকে? হ্যাঁ, আমার হাজবেন্ড থাকে। আপনার হাজবেন্ডের তো লয়ার? হ্যাঁ লয়ার, কিন্তু আমার হাজবেন্ড কিন্তু আপনার এখানে তো অন্য লয়াররা না, ছেলেরা আমার আসে, আসে না আমার সেরকম এখানে। অভিযোগ উঠেছে? না উঠেছে, কিন্তু আমার এখানে কোনো লাইব্রেরি নেই, আসবে কি করে? আমার এখানে লাইব্রেরি নেই তো, আমার ঘরে কোনো লাইব্রেরি থাকলে আমি এখানে আপনার আসতাম। হাজবেন্ডের ভূমিকা এখানে এই হোস্টেলে? না কিছু না, আমার হাজবেন্ড তো কোনো দরকারই নেই। আবার যেহেতু আমি অসুস্থ ছিলাম, আর হাজবেন্ড যদি আসে, আমার হাজবেন্ড মেয়েদের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই, কারণ এখানে ছেলে মেয়েদের সম্পর্ক। আমার হাজবেন্ড কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করে না, আমি সব করি। না, বুঝছি, কিন্তু এখানে থাকার বিষয়টা মানে কি কারণে থাকে? না, আমার হাজবেন্ড তো আমার সঙ্গেই থাকবে, কোথায় থাকবে? মানে এর কি আলাদা রুম আছে? না আলাদা রুম নাই, হ্যাঁ আলাদা কোয়ার্টার। আমার হাজবেন্ড তো আমার ছাড়া কোথায় থাকবে? আমি আমার সঙ্গেই থাকবে। এই কতজন ছাত্র আছে আপনার এখানে? 198 জন। সবাই কি আপনার বিপক্ষে না আপনার না পক্ষে? আমার পক্ষে তো আছে, কিন্তু ওদের জন্য তো তারা কিছু বলতে পারে না। যারা আছে সিনিয়র কয়েকজন, যারা চলে যাবে, মেইনলি যারা এখান থেকে চলে যাবে তারাই লিড করছে। কতদিন হয়েছে আপনার এখানে? আমার এখানে আমি 2021 এসেছি নভেম্বরে। এর আগে কোথায় ছিলেন? এটাকে আমার বাড়ি ছিল। মানে এমনিতে আপনি কি করেন? আমি উমেন্স কলেজে ম্যাডাম। তারা খাবারের অভিযোগ আছে আপনার বিরুদ্ধে? খাবারের জন্য যা অফিস থেকে নিয়োগ করেছে ওদেরকে, জল নেই, খাবার নেই? না জল তো আছে, আমি অফিসকে বলেছি সব জায়গায় জল পড়ে, শুধু একটা সাইড দিয়ে লাইনে জল, একটা লাইন শুধু খারাপ। আমরা তো দেখলাম আপনার যে খাবারের যে কপিগুলা, না এটা তো আলাদা মেনটেন করে, খাবারের আলাদা রুক আছে, খাবারের আলাদা এটা কি দেখে। আপনি দেখেন না? না এটা আমি দেখি, বলে দিই, যখন ওদের খারাপ হবে আমি বলে দিই যে তোমরা ভালো রান্না করো। এক্ষুনি যে কপিগুলো আসতো এটা কি ভালো? না আমি এটা ভালো বলি না, আমি তো বলেছি এগুলি তোমরা খাওয়ার যোগ্য না, এগুলি ব্যবহার করো। এটা এগুলো এক্ষুনি রান্না বলেছে? করিনি, না রান্না করিনি এরা। আজকে তো আমরা না হলে তো রান্না হতো আজকে। না এগুলি বলেছে আমাকে ফেলে দেবে, বলেছে ফেলে দেবে, এগুলি বলেছে। আপনার নাম? halo Agartala ni Maharani Tulsiboti Rung Hem Seni Brui Rung Nogo 2020-21 tei 2021-22 Rung Bishini Rung Rem Chukuni Srumai Rokno Bicycle Bagzakha Sashalo Agartala Maharani Tulsiboti Rung Rem Seni Brui Rung Nogo 2020-21 te 2021-22 rung bisini rung rem chukuni sungnai rokno bicycle bagzakha Australia Pandaw manjaka hasri rung mantri Rotonlal Nath Maharani Tulsiboti rung nokni phungnai bokrok cha Union Nigomni chairman Santosha Khoboi kubani rok
Chati Musungi cycle baguni panano changshawi rekha hasni rungmantri Ratan Nath yagulo panantui kogla narka rungmantri. আজকে আমি বলেছিলাম গত বছর এই বিদ্যালয়ে আসার আগে আমি বলছিলাম যে বিদ্যালয়ে আমি আর আসবো না যদি তোমরা কেউ না কেউ স্ট্যান্ড না করো। আজকে সে আশা তোমরা পূরণ করেছো, সেজন্য তোমাদেরকে ধন্যবাদ। আজকে এখানে বসে আলাপ করছিল যে তুলসীবতী বালিকা বিদ্যালয়ে খুব রেজাল্টও ভালো করে, কালচারালও ওরা ভালো, ডিসিপ্লিনেও ভালো। এটাও আজকে প্রমাণ করে দিয়েছে। রিয়েলি রেজাল্টে ভালো করেছে, কালচারালে তো যেরকমভাবে বাজিয়েছে বা ওরা নৃত্য করেছে সত্যিই প্রশংসার যোগ্য। আমরা চাই অলরাউন্ড ডেভেলপমেন্ট। আমাদের রাজ্য সরকারের বর্তমান রাজ্য সরকারের প্ল্যানিং যে বর্তমানে যে ছাত্রছাত্রী বিদ্যালয়গুলিতে আছে তাদের অলরাউন্ড ডেভেলপমেন্ট। এই জন্যই আমরা 100 পরবর্তী সময় আরও 25টা বিদ্যাজ্যোতি স্কুল সিদ্ধান্ত নিয়েছি এবং 100টা স্কুল চলছে, আরও 25টা আমরা ঘোষণা করেছি। আগামী দিনে ধীরে ধীরে প্রায় সবগুলি বিদ্যালয় যাতে বিদ্যাজ্যোতির আওতায় আসে সেভাবে আমরা চেষ্টা করছি। আজকে এখানে 9টা বিদ্যালয়ে 978 জন ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। এর মধ্যে 3টা বিদ্যালয়ের ছাত্রীরা এখানে এসেছে। তুলসীবতী তো আছেই, এছাড়া রয়েছে বুজ্জং গার্লস স্কুল এবং নেতাজি সুভাষ বিদ্যানিকেতন। তুলসীবতী বিদ্যালয়ের 449 জন ছাত্রী বাইসাইকেল পাবে, আর বুজ্জংয়ের 94 জন বাইসাইকেল পাবে। নেতাজি সুভাষের 154 জন বাইসাইকেল পাচ্ছে। আজকে টোটাল 978টি বাইসাইকেল ডিস্ট্রিবিউট করা হবে among the 9 schools. এটা শুরু হয়েছিল যখনই আমাদের সরকার আসার পরে আমরা প্ল্যান করেছি যে আমাদের একটা স্লোগান এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং সবকা সাথ সবকা বিকাশ। আগে ছিল শুধু 1,25,000 টাকার যাদের মাসিক বাৎসরিক আয় থেকে কম তারা শুধু বাইসাইকেল পেত। আমরা এসে বললাম নো, সব মেয়েদের যারাই ক্লাস 9-এ পড়ে সব মেয়েদের জন্য আমরা ধনী গরিব SC ST OBC জেনারেল যারাই হোক সবাইকে আমরা বাইসাইকেল আমরা বিতরণ করব। এই সিদ্ধান্ত মোতাবেক আমাদের চলছে। 18-19-এ আমরা 28,006 জনকে দিয়েছি, 19-20-তে 26,530 জনকে দিয়েছি যারা ছিল ক্লাসে, এবং করোনার কারণে আমরা 2 বছর দিতে পারিনি। সেই জন্যে এবছর আমরা 2টি অর্থ বছরের মানে 20-21 এবং 21-22 এই 2 বছরে যারা ক্লাস 9-এ ছিল তাদেরকে আমরা 44,673 জনকে আমরা বাইসাইকেল দিচ্ছি সারা রাজ্যে। এর জন্য আমাদের টাকা খরচ হবে 17 কোটি টাকা। আমাদের মূল উদ্দেশ্য বিদ্যালয়ের প্রতি মেয়েদের যত বেশি বিদ্যালয়মুখী করা যায় আমাদের পরিকল্পনা। Jisar salmari ni kokti shalo hapon ni juda juda samung botang rong no phiyogui rena bagui hasio phaine barar hakotor ni montri bokhorok Narendra Modi. Jisar salmari kokti shalo haponi juda juda samung botang rong no phiyogui rena bagui hasio phaine barar hakotor ni montri bokhorok Narendra Modi. Montri bokhorok phaya hasio tang tamo samung botang chengi rejaknai phiyog jaknai abonti cha salo Koktwma da khlai saka hasini Koktwmte hukum betini montri Swrangchati যশস্বী প্রধানমন্ত্রী
তথা বিশ্বের রাষ্ট্রনায়কদের মধ্যে অন্যতম সম্মানিত নরেন্দ্র মোদীজির আগমনকে কেন্দ্র করে সারা ত্রিপুরা রাজ্যে প্রশাসনিকভাবে এবং সাধারণ জনগণের মধ্যে একটা আলাদা উৎসাহ এবং উন্মাদনা পরিলক্ষিত হচ্ছে। প্রধানমন্ত্রী দপ্তর থেকে যে ক্লিয়ারেন্স কর্মসূচি আগামীকাল অর্থাৎ 18 ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরা সফরকে কেন্দ্র করে ঘোষণা করা হয়েছে, সেটা আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের জনগণকে অবগত করতে চাইছি। এবং আগরতলায় আসার পর ওনার কি কি কর্মসূচি থাকবে সে বিষয়ে আপনাদেরকে অবগত করতে চাইছি রাজ্য সরকারের তরফ থেকে। ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রস্তাবিত আগরতলার যে বিবেকানন্দ ময়দান, যেখানে সম্মানিত প্রধানমন্ত্রী ভাষণ দেবেন, সম্পূর্ণভাবে এসপিজির দ্বারা কর্ডন করে রাখা হয়েছে এবং টোটাল মাঠের যে তত্ত্বাবধান সেটা রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন এবং এসপিজি সকলে মিলে সেখানে মঞ্চের কাজ থেকে শুরু করে মাঠের যে কাজ সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও অন্যান্য মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে, আধিকারিকদের সঙ্গে দফায় দফায় সেখানে বৈঠক করেছেন, খোঁজ খবর নিয়েছেন এবং নিজে ব্যক্তিগতভাবে সেখানে উপস্থিত থেকে কাজকে পর্যালোচনা করছেন এবং তার তত্ত্বাবধানে সমস্ত কাজগুলো সংগঠিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল দুপুর 2:15 নাগাদ আগরতলার এমবিবি আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানে ওনার অবতরণ হবে। সেখানে মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, গভর্নর, কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, রাজ্য পুলিশের মহানির্দেশক অর্থাৎ ডিজিপি, চিফ সেক্রেটারি, ডিএম, এসপি সম্মানিত প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন এবং সেখান থেকে আমাদের আস্তাবল ময়দানের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কনভয় রওনা দেবে এবং আস্তাবল ময়দানে ওনার যে প্রস্তাবিত কর্মসূচি, সেই প্রস্তাবিত কর্মসূচির মধ্যে রয়েছে গৃহপ্রবেশ 1,51,019 প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। আপনারা জানেন যে PMAY অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ ত্রিপুরা রাজ্যে একটা ইতিহাস সৃষ্টি করেছে এবং এর আগে কোনোদিন এত পরিমাণ ঘর কোনো প্রধানমন্ত্রী বা কোনো সরকার প্রদান করতে পারেনি। আমাদের 1,51,019টা সেখানে ঘর গ্রামীণ তার গৃহপ্রবেশ হবে অর্থাৎ বেনিফিশিয়ারিদের, এবং আরবানে 54,526 গ্রামীণের বেনিফিশিয়ারি রয়েছে। সেখানে গৃহপ্রবেশ 1,51,019 এবং আরবানে 54,526। এই যে বেনিফিশিয়ারি গুলো, তাদের গৃহপ্রবেশ মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা ভার্চুয়ালি সেখানে সম্পন্ন হবে। তৎসঙ্গে ইনগরেশন অফ স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এট আনন্দনগর, ওয়াইডনিং অফ আগরতলা বাইপাস, খয়েরপুর আমতলী যে রোডটা হয়েছে প্রশস্ত করা হয়েছে সেটা NH8 রোড, আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এন্ড IGM হসপিটাল। আপনারা জানেন যে গত পরশুদিন আমাদের সম্মানিত মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সাংবাদিক বৈঠক করে DCI ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার যে অনুমোদন প্রদান করা হয়েছে ত্রিপুরা রাজ্যের ডেন্টাল কলেজের জন্য,
প্রথমবারের মতো, যার মধ্যে প্রতি বছর 50টা সিট থাকবে ছাত্রদের জন্য ভর্তির জন্য, এই ডেন্টাল কাউন্সিলের অনুমোদন পাওয়ার পর এই যে কলেজ বা ইনস্টিটিউট, তার শুভারম্ভ বা উদ্বোধন করবেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। স্টেট বা আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ অ্যান্ড আইজিএম হাসপাতাল, যেখানে তার ক্যাম্পাসটা থাকবে। তার বাইরে ফাউন্ডেশন স্টোন অফ 32 roads of 232 kilometers length under PMJSY 3, প্রধানমন্ত্রী গ্রামীণ যে সড়ক যোজনা, তার 32খানা রোডের 232 কিলোমিটার লেন্থ। টোটাল রোড সংখ্যা কত? 32, লেন্থ কত? 232 কিলোমিটার। তার ফাউন্ডেশন স্টোন লেন্থ হবে PMJSY এর আওতায়। 112টা রোড প্রজেক্ট স্টেট এন্ড ডিস্ট্রিক্ট হাইওয়েজ এর উপর, যার টোটাল ডিস্টেন্স হচ্ছে 542 কিলোমিটার। আমাদের এই যে আপনারা জানেন যে পূর্ত দপ্তরকে আরো 10,000 কোটি টাকার উপর প্রদান করা হচ্ছে এ রাজ্যের রোড ইনফ্রাস্ট্রাকচারকে আরো প্রশস্ত করার জন্য। তারই অঙ্গ হিসাবে 112টা রোড প্রজেক্টস, যার টোটাল লেন্থ হচ্ছে 542 কিলোমিটার, তার ফাউন্ডেশন স্টোন লেইং হবে। তার বাইরে 32খানা রোড রয়েছে, যার লেন্থ হচ্ছে 232 কিলোমিটার আন্ডার PMJSY 3, তার ফাউন্ডেশন স্টোন মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা লেইং হবে। ইনোগ্রেশন যেগুলো হবে, হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, সেটা আমরা বলেছি। ওয়াইডনিং অফ আগরতলা বাইপাস, খয়েরপুর আমতলী যে লেনটা রাস্তা বাইপাসটা রয়েছে তার, এবং স্টেট বা আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ অ্যান্ড আইজিএম হাসপাতাল, তার ইনোগ্রেশন হবে। ফাউন্ডেশন স্টোন যেটা লেইং হবে যেগুলো, তার মধ্যে accompanied by screening of a short film on projects। আমাদের বিগত কয়েক বছর যাবত কি কি প্রজেক্ট, স্বাস্থ্য, শিক্ষা, আমাদের কৃষি, ইনফ্রাস্ট্রাকচার, স্পোর্টস এন্ড ইউথ অ্যাফেয়ার্স, ICA, আমাদের যে অ্যাচিভমেন্টস গুলো কি কি রয়েছে বিগত কয়েক বছরে, সেই জিনিসগুলো আমাদের সেখানে তুলে ধরা হবে একটা শর্ট ডকুমেন্টেশনের মাধ্যমে। আমাদের সাংবাদিক বন্ধুরা, আগামীকাল যে অনুষ্ঠান কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে, তাতে সারা রাজ্য থেকে একটা বিশাল পরিমাণে জনঢল আমরা দেখতে পাবো, যা বিগত রেকর্ডকে ম্লান করে দিয়ে নতুন রেকর্ড তৈরি করবে। এবং তার জন্য সারা রাজ্য থেকে আমাদের যা এস্টিমেশন অফিসিয়ালি, যদিও সংখ্যাটা তার অনেক বেশি হবে, অফিসিয়ালি যে এস্টিমেশন এসছে প্রায় 72,000 লোক আগামীকাল আস্তাবল ময়দানে উপস্থিত থাকবে। সংখ্যাটা বেশি হবে, কিন্তু অফিসিয়াল যে রেকর্ড আমাদেরকে বলা হয়েছে 72,000-এর মতো লোক আগামীকাল আস্তাবল ময়দানে উপস্থিত থাকবে। সারা রাজ্যের ছোট বড় সমস্ত গাড়ি সেখানে বুকিং করা হয়েছে। তার বাইরে স্পেশাল ট্রেন উত্তর জেলা এবং দক্ষিণ জেলা থেকে আগরতলার বাধারঘাট এবং যোগেন্দ্রনগর স্টেশনে পর্যন্ত আনা হচ্ছে। আমাদের যা ধারণা, প্রায় দক্ষিণ জেলা এবং উত্তর জেলা ধলাই ঊনকোটি মিলিয়ে ট্রেনে যারা আসবেন যোগেন্দ্রনগর এবং বাধারঘাট স্টেশনে, সেই সংখ্যাটা প্রায় 14-15,000 ছাড়িয়ে যাবে টোটাল। কারণ বর্তমান যে ট্রেনের যে কানেক্টিভিটি, তার বাইরে আমরা আরো নতুন স্পেশাল ট্রেন 4খানা সেখানে অ্যাড করেছি। 2খানা ধলাই এবং নর্থ থেকে ঊনকোটি থেকে, আর 2খানা হচ্ছে আমাদের দক্ষিণ জেলা থেকে। এই ট্রেনগুলো এবং এক্সিস্টিং বর্তমান যে ট্রেনগুলো, সেগুলো সবকিছু মিলিয়ে আমাদের ধারণা ট্রেনেই আসবেন প্রায় 15,000 মানুষ। তার বাইরে 600-র মতো বড় বাস, প্রায় 2,500 LMB লাইট মোটর ভেহিকেল এবং অজস্র প্রাইভেট ভেহিকেল, যেগুলো
অফিসিয়াল গণনার মধ্যে আসেনি সেই প্রাইভেট ভেহিকেল, অটোরিক্সা, মোটর বাইক আগামীকালকের সভায় সেখানে মানুষ আনার জন্য কাজে লাগানো হচ্ছে। কারণ আপনারা জানেন আমাদের রাজ্যে বাসের সংখ্যা কম, যা ভেহিকেল রয়েছে এলএমবি, আমি যেটা বললাম ফিগার দিয়ে যে প্রায় 2500 এলএমবি লাইট মোটর ভেহিকেল সেগুলোকে ইনভলভ করা হয়েছে, ট্রেন ইনভলভ করা হয়েছে এবং 600-র উপর বাস সেখানে ইনভলভ করা হচ্ছে। প্রাইভেট ভেহিকেল, অটোরিক্সা, মোটর বাইক আশেপাশের যে অঞ্চলগুলো সেখান থেকে তারা আসবে এবং অফিসিয়াল যে ফিগার সেটা আমরা প্রায় 72,000-এর মতো লোক আগরতলার আস্তাবল ময়দানে আগামীকালকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় সেখানে লাইথানাই হরা হুয়াই থানাও খবজা অমরপুর নক্ষত্রবাড়ি আমচায় দেরামুং পাতিখা খরংনি বাইক কাসজা সাক দুখুমানখা লাইথানে হলো খোয়াই থানাও খবজাক আমপুরা নক্ষত্রবাড়ি আমচায় দেরমুং পাতিকা খরংনি বাই কাসাজাক সাকদুক মানকা পাতিমানো আমচিন লুকর নুগৈ খোয়াই আমপুরা সাকাম নগর তলাঙ্গি থাঙ্কে সাকনানির সাকনাই খোয়াই হাঙ্কর সাকাম নগর সেবের হরকা পাতিমানো টিয়ে নুখুনি বড়াও কক্তমা রকনো সাইখনা রাকা পুরাটা কোন এমনি বিদেশি করে থাকিয়ে পড়তে আর কি চলে জল আসে না চলে এই মানে আর কি আমরা তো লোকে না হেঁটে দেখছে না এই মানে আর কি কোন জায়গা দুইছে কোথায় বাড়ি হেরা দুই বাড়ি কোনানে মোগলা নাম কি জ্যোতিষ মুন্ডা আরেকজনের কলিয়ান মুন্ডা এরা বয়স কত দুজনের বড়টার বয়স কত হইব কে জানি ফুলার তো 20-25 এমন এবারে কি স্বাস্থ্যকেন্দ্রে নিচু নি পড়ে এনে হাসপাতালে নিয়েছিল আনি আমপুরা হাসপাতাল এবারে আমপুরা এখানে আছে সবাই কটার সময় হয়েছে ঘটনাটা ঘটনা আমরা তো রাত্রে ছুটছে হইলে কটার সময় তখন এমনি ওইটা হলো আমি তো ঘড়িও দেখছে না শুনছে হইলে দুই দিয়া নামিয়ে আছে আর জানে না প্রধানমন্ত্রী অক্টোবর তাল 2021 মালতি মডাল গরুংমুং হাক্তর মাস্টার প্ল্যান চেংজাখা প্রধানমন্ত্রী অক্টোবর তাল 2021 মাল্টি মডেল ক্রিমং হাক্তর মাস্টার প্ল্যান চেংজাখা আবনুরিগি সাবজাক তাংবতং রকনো বাইথাং খাইনা বাগৈ মালখুং কলকতে লাহার খबै কাইচিদক বেদকনো থুমসুরনি কাইসা ডিজিটাল প্ল্যাটফর্ম হাসতে হাপাংনি স্নাম করতে বানিয়া बेदकनि लुवाजिमुं बाय चासालो आगरतला प्रगा भवन कोक्तम पांडा संगाजाखा कोक्तम बसिंग कोगनारखा अभिषेक चंदा। तो ये जो नॉर्थ ईस्ट के लिए वर्कशॉप आयोजित किया है इसमें 16 लाइन मिनिस्ट्रीज़ हैं और हमारे साथ हैं 23 PSUs, सब 8 स्टेट गवर्नमेंट्स हैं और इसमें जो है स्टेट से जो इसके अलावा जो है प्राइवेट पार्टिसिपेंट्स जो हैं वो कम से यहाँ पे जो है टोटल मात्र जो है वो है अराउंड 200 जो बाहर से भी लोग आए हैं। हमने इसको इसलिए आयोजित किया था त्रिपुरा में बिकॉज त्रिपुरा में ही यहाँ से जो है गति शक्ति जो है त्रिपुरा का जो है नंबर 1 परफॉर्मिंग स्टेट है इन द नॉर्थ ईस्ट। वी वांट टू बी नंबर 1 इन द कंट्री। तो इसी बेसिस पर हमने सोचा था कि हम इसको जो है यहाँ पे इसको आयोजित करें। DPIT, डोनर और बाकी जितने भी इत्यादि मंत्रालय हैं दे हैव ऑल्सो कंकर्ड यहाँ पे आए हैं। दिस इज़ अ ग्रेट इवेंट कि जो इतने सारे हमारे स्टेट में जो है विद 16 लाइन मिनिस्ट्रीज़ एंड 8 नॉर्थ ईस्टर्न स्टेट्स के जो पार्टिसिपेंट्स हैं दे आर लर्निंग फ्रॉम दिस एक्सपीरियंस। इसके अलावा एक स्पेशल सेशन हमने रखा है फॉर द आर्म फोर्सेस बोथ इंडियन एयरफोर्स एंड मिलिट्री कि वो भी गति शक्ति के जो है एक भागीदारी में यहाँ पे इसका जो है लाभ उठाएं कि जो हम लोग प्लानिंग कर रहे हैं। जॉइंट मुवमेंट कमिटी सेबकमाजा खरक चिसाय थामरा 23 फोरोंनायर मन्त्री बखरंनो बरनि सेबकि फिलि रुनानि पेराडाइ चमनिओ नंगुइ गयखा जॉइंट मुवमेंट कमिटी सेबक थांजाक खरक से थामरा 23 रों फोरोंनाय जोगसं खोना डिसेम्बर 4 सालमारिओ बाधा कतनि मन्त्री बखर नरेंद्र मोदी थानिबो बरंनि सेबक किफिलनि सानमुंतै खरां तिसानाय आबुनो तैनो बरंनि हालक खाखामुंनि हालक तै बायदे चमनि आमचायो बर खरां तिसाखा। আপনারা জানেন আজকে আমরা জেএমসির তরফ থেকে একটা মানবিক আবেদন নিয়েই রাস্তায় এসেছি। আগামীকালকে আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সাহেব আসছেন
আমরা জেএমসির তরফ থেকে ওনাকে ওয়েলকাম জানাই, যেহেতু উনি আমাদের রাজ্যে আসছেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী। ওনাকে প্রথমেই আমরা স্বাগত জানাচ্ছি। পাশাপাশি একটা কথা আমরা আপনাদের মাধ্যমে মনে করিয়ে দিতে চাই, 2018 ইলেকশনের আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে এসেছিলেন এবং আস্তাবল ময়দান, যেটাকে বিবেকানন্দ ময়দান বলা হয়, সেই ময়দানে উনি একটা শব্দ ব্যবহার করেছিলেন 10-3-23। তার মানে এই 10,323 শিক্ষকদের যে সমস্যা সেটা উনি জানতেন 2017 সালেই। আমাদের একটা প্রশ্ন, যে সেই সমস্যাটা আপনি 2017 সালে শুনেছিলেন, আজকে 2022 ডিসেম্বর মাস, সেই সমস্যা কিন্তু এখনও সমস্যায় আছে। তারই মাঝখানে আমরা 147 জনকে হারিয়েছি আমাদের সহযোদ্ধাদের। কী অপরাধ? আমরা শিক্ষকতা করতাম, যদি কোনো ভুল করে থাকে সেটা করেছে রাজ্য সরকার। এই ভুলের শাস্তি কেন আমরা পাচ্ছি আমরা দেশের প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই। গত 4.5 বছর আপনাদেরই দলের সরকার, যদিও আমি দল বলতে পছন্দ করি না, তারপরও বলবো, এরা তো বলছে ডাবল ইঞ্জিন, তাহলে আমাদের সমস্যার সমাধান কেন হচ্ছে না? আপনারা ভিশন ডকুমেন্টে দিয়েছিলেন যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আমাদের এই সমস্যাটাকে রিজলভ করবেন, কেন আমরা সমস্যার সমাধান পাচ্ছি না? তাই আজকে রাস্তায় দাঁড়িয়ে আমরা দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়ের কাছে আবেদন রাখতে চাই যে আমাদের এই সমস্যা অচিরেই সমাধান করুন। আগামী মাসে 23 ইলেকশনের ঘোষণা হয়ে যাবে, তারপর আর এই সমস্যার সমাধান হবে না। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন, পরবর্তীতে উনি জানিয়েছিলেন সেকেন্ড ফেজের মিটিং করে এই সমস্যার সমাধান করবেন, কিন্তু দুর্ভাগ্য এখন অবধি উনি সেকেন্ড ফেজের মিটিং করতে সময় পাচ্ছেন না। তাই আমরা দেশের প্রধানমন্ত্রী, আমার প্রধানমন্ত্রীর কাছে আমরা মানবিক আবেদন করতে চাই, মানবিক দিক দিয়ে আপনি হাত বাড়িয়ে এই 10,323 সমস্ত শিক্ষকদেরকে বাঁচান। আমরা বাঁচতে চাই, আমরা শিক্ষকতা করেছি, আমরা কলম নিয়ে বাচ্চাদেরকে শিক্ষিত করেছি, আমরা কোনো আতঙ্কবাদী নই। আমরা বাঁচতে চাই, এ দেশের নাগরিক আমরা। আপনি বলে থাকেন সবকা সাথ সবকা বিকাশ, কোথায় যে আগামীকাল দেশের প্রধানমন্ত্রী আমাদের ত্রিপুরা রাজ্যে আসছেন, ওনার কাছে আমরা একটা বার্তা দিতে চাই এবং ওনাকে মনে করিয়ে দিতে চাই। গতকালকে আমরা সোশ্যাল মিডিয়াতে খুব প্রচার দেখেছি, একটা বিষয় খুব ভাইরাল হয়েছে যে দেশের প্রধানমন্ত্রী বলেছেন যে 10-3-23 का রিজলভ হো গয়া না। অ্যাকচুয়ালি তো কিছুই হয়নি। উনি কি বোঝাতে চেয়েছেন? আসলে তো আমাদের কোনো সুরাহা হয়নি। আমরা এটাই বলবো যে উনি আমাদের রাজ্যে আসছেন, দেশে এবং রাজ্যে একটা ডাবল ইঞ্জিনের সরকার। ওনারা ভীষণ ডকুমেন্টে বলেছিলেন যে আমাদের 10,323 যে সমস্যা সেটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে ওনারা রিজলভ করবেন। এখন পর্যন্ত ওনাদের মানবিকতা আমরা দেখতে পাইনি, সরকার কোনো মানবিকতা দেখায়নি। আগের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহাশয় 2-1 মাসের মধ্যে সমাধান করবেন বলেছেন, করেননি। বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহাশয় বলেছেন যে কথা বলবেন, আইনজ্ঞ বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে আমাদের যদি একটা কোনো ছিদ্র থাকে সেটা তিনি দেখবেন। কিন্তু প্রথম ফেজে বসেছেন, সেকেন্ড ফেজ আর কোনো খবর নেই। তাহলে দুজন মুখ্যমন্ত্রী কোনো কিছুই করতে পারেননি, সরকার কিছু করেনি, তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। আমরা তাই এখানে জড়ো হয়েছে। আগামীকাল দেশের প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে আসছেন, উনিও জানেন যে 10,323 একটা জ্বলন্ত সমস্যা। আমরা ভোটাধিকার রাখি, আমরাও ভোট দিই, আমাদের ভোট ওনাদের প্রয়োজন। সুতরাং ওনারা যেহেতু আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু ইলেকশন ঘোষণা হবে, তার আগেই যেন ওনারা আমাদের এই যে সমস্যার সমাধান, আমাদের 10,323 চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। এবং এই পর্যন্ত ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন, ভীষণ ডকুমেন্ট থেকে শুরু করে বারবার বলেছেন আমাদের চাকরির ব্যবস্থা করবেন, ফিরিয়ে দেবেন আমাদের চাকরি। কিন্তু এই প্রতিশ্রুতি আমরা দেখতে দেখতে আমরা যখনই আন্দোলনে নামি, আমরা যখনই দাবি করতে নামি, তখনই আমাদেরকে লাঠিপেটা করা হয়, জলকামান দেওয়া হয়, আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয় এবং সরকার আমাদের প্রতি খুব আক্রমণাত্মক হয়ে ওঠে। এই থেকে আমরা তো বুঝতে পারি না ওনাদের যে সদিচ্ছা আছে। আজকে নির্বাচনের প্রাক মুহূর্তে আমাদেরকে 10,323 আমরা যারা জীবিত আছি এখন পর্যন্ত আমাদের এখনো রাস্তায় আসতে হচ্ছে, আমাদের এখনো রাস্তায় দাঁড়িয়ে বলতে হচ্ছে দেশের প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে আসছেন, উনি মানবিক হন, ওনাদের মানবিকতা দেখান। আজকে
উনি নিজে বলেছেন, ওনাদের ভীষণ ডকুমেন্টে বলা হয়েছে যে ওনারা মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের চাকরির রিজলভ করবেন, আমাদের ব্যবস্থা করবেন। এবং এই অপেক্ষা করতে করতে আমাদের কিন্তু 147 জন শিক্ষক শিক্ষিকা মারা গেছেন। কেউ সুইসাইড করেছেন, কেউ চিকিৎসার অভাবে মারা গেছেন এবং কেউ হার্ট অ্যাটাক করেছেন। আমাদের মানে এখনো অনেকেই মৃত্যু সজ্জায়। আমাদের পরিবারগুলি মানসিকভাবে, আর্থিকভাবে, শারীরিকভাবে বিপর্যস্ত। তাই আমরা আজকেও রাস্তায় আসতে বাধ্য হয়েছি। নাহলে রাজ্যে প্রধানমন্ত্রী আসবেন, এটা তো ভালো কথা, একটা খুশির কথা, কিন্তু সেখানে আমরা খুশি হতে পারলাম না। উনি বলে গেছেন যে 10,323 का हो गया, क्या हो गया, अभी तक कुछ नहीं हुआ, अभी तक सुराहा नहीं हुआ। আমাদের যে 10,323 যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যে তারা রিজলভ করবেন সেটা ওনারা করতে পারেননি, ওনারা প্রতিশ্রুতি পালন করেননি। তাই আমরা বলবো যে দেশে যখন প্রধানমন্ত্রী আসছেন, আপনাদের সদিচ্ছা থাকলে আপনারা ডাবল ইঞ্জিনের সরকার, আপনারা অবশ্যই আমাদের চাকরি ফিরিয়ে দিতে পারেন। আপনাদের 10 মিনিটের ব্যাপার, আপনি এসে আমাদের রাজ্যের সরকারের সঙ্গে কথা বলুন, ক্যাবিনেটকে বসে আমাদের 10 মিনিটের মধ্যে আমাদের জন্য চাকরি ফিরিয়ে দেন। এবং আমাদের যে 147 জন শিক্ষক মারা গেছেন, তাদের পরিবারগুলো অনাথ হয়ে গেছে, সেই পরিবারগুলোকে ডাইন হার্নেসে একটা চাকরি প্রদান করার আমরা আবেদন করছি। আপনাদের মাধ্যমে আমাদের এই বার্তা, আমাদের এই মেসেজ যেন প্রধানমন্ত্রীর কানে পৌঁছায়, ওনার দৃষ্টিগোচর করতে আমরা আজকে এই এখানে জমায়েত হয়েছি, এটাই বলবো। ধন্যবাদ। দেখুন, বর্তমানে আমরা তো জানি যে সরকারটা চলছে, সেই সরকারটা প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের একটা স্থায়ী সমাধান করবে এবং সেটা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আইন মেনে করবেন বলেছে। এবং বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে যে জমায়েতটা হয়েছিল, তখন প্রধানমন্ত্রী নিজে এসেছিলেন। নিজে এসে অলরেডি আমাদের সবাই বলেছেন যে উনি নিজে 10,323 কথা বলেছেন এবং এটা নাকি উনি সলভ হয়ে যাবে। এবং পরবর্তী সময় বলেছেন উনি না, শুধু ওনার সঙ্গে যারা এসেছিলেন ওনারাও বলে গেছেন সলভ হয়ে গেছে, কিন্তু কিছুই সলভ হয়নি। এখন পর্যন্ত আমরা কিছু দেখতে পারিনি, যে কারণে আবার যখন ইলেকশনের অল্প কদিন আগে, ইলেকশনের আমরা সবাই জানি ইলেকশনের খুব অল্প কদিন বাকি আছে, তো সরকারটা যদি আমি হিসেব করি, সেই হিসেবে আমরা যদি দেখি সরকারটা আর 20 থেকে 25 দিন মাত্র কাজ করতে পারবে। তারপরে সরকার আর কোনো কিছু করতে পারবে না, কারণ ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেলে সেটা ইলেকশন কমিশনের হাতে চলে যাবে, আমরা সবাই জানি। তাহলে ওনাদের হাতেও আছে 20 থেকে 25 দিন। তার ঠিক আগ মুহূর্তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসছেন। নিশ্চয়ই সরকারের আমরা আগে যেটা লক্ষ্য করেছি, যখন সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে এসেছিলেন, তখন তিনি সরকারের হয়ে কিন্তু প্রচারে এসেছিলেন। বর্তমান যে সরকার, সেই সরকারের হয়ে তিনি প্রচারে এসেছিলেন এবং সেই প্রচারে তিনি প্রতিশ্রুতির কথা বলেছিলেন। তাহলে তো মাননীয় প্রধানমন্ত্রীর এই দায় এড়াতে পারেন না যে নিজে উনি দাঁড়িয়ে এই কথাগুলো বলেছিলেন 10,323 একটা স্থায়ী সমাধান করবেন। তাহলে তো উনি এই দায় এড়াতে পারেন না, কারণ সরকার, যে সরকার এখন প্রতিষ্ঠিত, সেই সরকারের হয়ে তিনি বলেছেন। কাজে আবার ইলেকশন চলে এসছে, এতদিন কোনো কথা নেই। আবার আমাদের রাজ্যের যে দুইজন মুখ্যমন্ত্রী, ওনারাও কথা বলেছিলেন, ওনারা আমাদের প্রতিনিধিদের ডেকেছেন, বলেছেন, কিন্তু আলটিমেট রেজাল্ট হলো এখন পর্যন্ত শূন্য। যে কারণে আমাদের দফায় দফায় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের নিজেদের কথা জানান দিতে হয়। অথচ আমরা যখন রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, আমরা দেখি আমাদের আমাদের পাশ দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী চলে যাচ্ছেন, আর আমরা এখানে দাঁড়িয়ে চিৎকার করতে হচ্ছে। অথচ উনি নাকি সব জানেন, ঘরে ঘরে সুশাসন, স্বচ্ছ ব্যবস্থা সব কিছু আছে। তাহলে আমরা কিসের জন্য রাস্তার এক প্রান্তে দাঁড়িয়ে আছি, উনি আরেক প্রান্তে ঝাড়ু নিয়ে পরিষ্কার করে যাচ্ছেন। পরের দিন আমাদের প্রধানমন্ত্রী আসবেন, মানে আমরা যেটা বলতে চাই না, আমরা শিক্ষকতা করেছি, তো আমরা যেটা বলতে চাই না সেগুলো আমাদের দিয়ে বলাচ্ছেন। হ্যাঁ, আমাদেরকে মানে মনে হচ্ছে আমরা অন্য ভিন গ্রহ থেকে এসেছি, এখানে দাঁড়িয়ে কথা বলছি। অথচ একে একে করে 147 জন শিক্ষক, আমাদের 147টা পরিবার শেষ হয়ে গেছে। আমরা চাইব ইতোমধ্যে, কালকে আপনি আসছেন, ওয়েলকাম, আসুন, কিন্তু আমাদের বিষয়টা কালকেই বলে যান, কারণ আপনারা তো বলেছেন ডবল ইঞ্জিনের সরকার, আপনারা রয়েছেন, রাজ্যেও রয়েছে, কেন্দ্রও আপনারা, কাজে কোনো অসুবিধা নেই। আমরা আশা করব কালকেই আপনি কিছু একটা আমাদের উদ্দেশ্যে বলে যাবেন, এটা আশা করে আমরা আজকে এখন পর্যন্ত মানবিক কথাটা বলি, আপনার কাছে আবারও আবেদন করছি। আগামীকাল ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, উনি রাজ্য সফরে আসছেন একদিনের। ওনার কাছে আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে মানবিক আবেদন করতে চাই, যেহেতু উনি আজ থেকে প্রায় 58-59 মাস আগে স্বামী বিবেকানন্দ মাঠে এসে বলেছিলেন, নির্বাচনী প্রচারে এসে, যদি আমার দল
ক্ষমতায় আসতে পারে তাহলে এই রাজ্যের একটা জ্বলন্ত সমস্যা, আপনারা জানেন 10,323, আজকে প্রায় 4-5 বছর ধরে এই সমস্যাটা। উনি বলছিলেন প্রকাশ্য জনসভায় যদি এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে তাহলে ওনারা প্রথম ক্যাবিনেটেই ওনারা 10,323 শিক্ষকদের সমস্যাটা সমাধান করে প্রত্যেককে সসমানে বিদ্যালয়মুখী করা হবে। কিন্তু লক্ষণীয় বিষয়, আজকে সরকারে এসছে বিজেপি এবং আইপিএফটি জোট সরকারে ক্ষমতায় এসছে 57 মাস হলো, প্রতিশ্রুতি পূরণের কোনো ধরনের লক্ষণ আমরা লক্ষ্য করতে পারছি না। এই হতাশার থেকে 147 জন এখন পর্যন্ত প্রয়াত হয়েছে, 8 থেকে 10 জন শিক্ষক শিক্ষিকা এই ফার্স্ট স্টেশনে সুইসাইডের রাস্তায় বেছে নিয়েছেন। কি অপরাধ ছিল আমাদের? আমরা তো শিক্ষা দপ্তরের এবং সরকারের যেই ইনস্ট্রাকশন, যেই বিজ্ঞপ্তিমূলে আমরা ইন্টারভিউ দিয়েছি, সেই বিজ্ঞপ্তিমূলে আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, তাহলে ওনারা কেন এখন অবধি এই আমাদের সমস্যাটা? আপনারা জানেন এই রাজ্যের এখন বর্তমান সময়ের একটা জ্বলন্ত সমস্যা হলো আমরা 10,323। আমরা চাই উনি যেহেতু আমাদের কাছে একটা সুযোগ এসছে, উনি যেহেতু কালকেই রাজ্যে আসছেন এবং স্বামী বিবেকানন্দ মাঠে উনি একটা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, সেই কর্মসূচিতে যাতে উনি আমাদেরকে বিদ্যালয়মুখী করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করেন, তার জন্য আমরা আজকে ওনার কাছে এই রাজধানীর প্যারাডাইস চৌমুহনী থেকে ওনার কাছে আমরা মানবিক আবেদন করতে চাই। আর দীর্ঘায়িত না করে আপনি যেহেতু ভীষণ ডকুমেন্টে রেখেছেন, আমরা দেখেছি বিজেপি এবং আইপিএফটি জোট সরকারের যে ভীষণ ডকুমেন্টের ইশতেহারে 6 নম্বর পেজে 12 নম্বর কলমে সুস্পষ্টভাবে লেখা আছে যদি ক্ষমতায় আসতে পারি তাহলে আমরা তাদেরকে সসম্মানে আইন সংশোধন করে বিদ্যালয়মুখী করা হবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম আজকে 57 মাস হলো বিদ্যালয়ে পাঠানোর জন্য কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেন। তার জন্যই আজকে আমরা শেষবারের মতো ওনার কাছে এই আবেদনটুকু করছি, আর দীর্ঘায়িত না করে আমাদেরকে প্রত্যেককে, আমরা যারা আছি তাদের প্রত্যেককেই সসম্মানে বিদ্যালয়মুখী করা হোক, এই জন্যই এখানে আমরা সমবেত হয়েছি। ধন্যবাদ। হাসতে বেড়ানে ডিওয়াইএফআই সালসানি মালাইমুং পান্ডা সংসাজাখা মেলার মাছ শিখলা দं थायो। হাসতে বেরমনি ডিওয়াইএফআই সালসানি মালাইমুং পান্ডা সংসাজাখা মেলার মাতনি শিখলা দं थायो। আর মানজাকা সমাজজীবী নারী নেত্রী পাঞ্চালি ভট্টাচার্য ডিওয়াইএফআই কাশকু পলাশ ভূমিক তাংফাং নবরণ দেব খবৈ গুবুনি রক। গণতান্ত্রিক যুব ফেডারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থায় মেয়েদেরকে দেখতে চাইছে তাদের যুব ফ্রন্টে কিংবা সমাজে, যাতে আমাদের মেয়েরা মাথা উঁচু করে দাঁড়াতে পারে, একটু আত্মনির্ভরশীল, একটু দক্ষতা, একটু ক্ষমতা, এগুলো নিয়ে যেন তারা আন্দোলনের মূল স্রোতে আসতে পারে। এই উদ্যোগ সফল হোক, এটা আমি চাইছি ব্যক্তিগতভাবে, এবং আপনারা সকলেই নিশ্চয়ই চাইছেন, আমাদের নেতৃত্ব তো নিশ্চয়ই চাইবে। আগামী দিনে এই যে একসঙ্গে হয়ে যে আলাদা করে যে কনভেনশনের মধ্য দিয়ে যে আপনাদেরকে একটা দিশা দেখানো, এটা আগামী দিনে সফল হবে, এটা আমার আশা। আমি 70 দশকের ছাত্র রাজনীতি থেকে পরে আমি সরকারি চাকরিতে চলে গেছি। চাকরি করতে করতে আমি শ্রমজীবী নারী সমন্বয় কমিটির সঙ্গে যুক্ত হয়েছি, একটা সিআইটির একটা মহিলা সাব কমিটি। তারপর আমি অবসরের পর সিআইটিতে জয়েন করি। তো সবসময় একটা ধারাবাহিক আন্দোলনের মধ্যে ছিলাম। যখন আমি চাকরি করতাম তখন আমি গভর্নমেন্ট অফিসার্স অ্যাসোসিয়েশনে আমি যুক্ত ছিলাম, যদিও এটার সঙ্গে আমি যুক্ত হতে পারি না, কারণ আমি কেন্দ্রীয় সরকারের ছিলাম কর্মচারী। যাই হোক, সেটা আমাকে একটা কিছুর সঙ্গে অ্যাটাচ করার জন্য এটা আমাকে দিয়েছিল। কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল যে সরকারের যে অফিসারদের যে সংগঠনটা, সেটার মধ্যেও আমি কিছুদিন কাজ করেছি। যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে 70-এর দশকে আমি ছাত্র রাজনীতিতে যুক্ত হয়েছি। 69 সালে শেষের দিকে, মানে মাঝামাঝিতে আমার স্কুল গণ্ডি প্রায় শেষ। তখন উদয়পুরে আমি একটু বলছি, এটা মানে ছাত্রদেরকে সংগঠনে আনা, মিছিলে আনা, এটা যে কত কঠিন কাজ। আর ওই সময়ে 70 দশকগুলো তো একটা দুরূহ ব্যাপার ছিল, মেয়েদেরকে মিছিলে আনা, সভাতে আনা, কলেজ চত্বরে স্লোগান দেওয়া, গেটের বাইরে এসে হইচই করা, এগুলো তো তখন ভাবাই যেত না। তা আমাকে এখন
মানে এখন ছবির মতো এগুলো মনে পড়ে যে আমাকে যখন ডাকা হলো বটতলার অফিসটাতে, সেটা স্টুডেন্ট ফেডারেশনের অফিস, পার্টি অফিস, কৃষক সভার অফিস, তখনও তো কাউন্সিলরের এসএফআই অফিস ভাড়া নেওয়া হয়নি। আমাকে ডেকে বললো যে কালকে তোমাকে যেতে হবে স্টুডেন্ট ফেডারেশনের কনফারেন্সে, সঙ্গে আরো 5 জন ছাত্রীকে নিয়ে যেতে হবে। আমি সহ 6 জন, আমার তো মাথায় বাজ পড়েছে। আমি ছাড়া আরো 5 জন ছাত্রীকে আমি কোথায় পাবো? তখন আমি কলেজে ঢুকিনি। তো বাড়িতে এসে যখন মাকে বললাম, তখন মা আমাকে বললো, কেন তোমার ছোট বোনকে নিয়ে যাও, লক্ষ্মীকে নিয়ে যাও। ও তো অনেক ছোট বলে হবে, মানে এসএফআই তো তখন 12 বছর না, 12 বছরে তো এসএফআই মেম্বারশিপ নেওয়া যায়। 12 বছরে এসএফআই মেম্বারশিপ, তো এসএফআই মেম্বার, ওকে নিয়ে যাও। তখন তার আর একটু বয়স হলো, 17 বছর বয়স। ও 1 নম্বর, তারপরে আর 4 জন বোধহয় মাই বলে দিলেন, তুমি দশরথ দেবের বাড়িতে যাও, ওর কন্যা আছে মঞ্জুলা, ওকে তুমি নাও। ভবে যশের ভাইজি আছে রমা, মানে আজকে রমা দাস, ওদের কাছে যাও, দেখবে ওরা যাবে। এই করে করে আমি গেলাম, দশরথ দেবের বাড়ি গেলাম, ভবে যশের বাড়ি গেলাম, গিয়ে 2 জন পেলাম, নিজের ঘরের বোনকে নিলাম 3 জন, আমি সহ 4 জন, আরো 2 জন আমার পাড়া থেকে নিয়ে নিলাম, 6 জন আমি নিয়ে গেলাম পরের দিন উদয়পুরের কনফারেন্সে। আমি যেটা আপনাদের বলতে চাইছি, এই অভিজ্ঞতাটা যদি আপনারা কাজে লাগান, বাস্তবে কাজে লাগান, তাহলে কিন্তু অনেক মেয়েদেরকে আপনারা খুব সহজেই পাবেন। আমাদের যে নেতৃত্ব আছে গণ আন্দোলনে, তাদের বাড়িতে যদি আমি 1 জন করে মেয়ে বাছাই করি, নারী সমিতি সংগঠন নেত্রীরা আছেন, বিভিন্ন সংগঠনের নেতারা আছেন, তাদেরকে যদি বলি তার একটা মেয়ে আছে কলেজে পড়ে, তার একটা মেয়ে আছে পাশ করে বসে আছে, তার একটা মেয়ে আছে চাকরি খুঁজছে, তাদের বাড়িগুলোকে যদি আমি টার্গেট করি, ওইখান থেকে আমি মেয়ে আনবো, মেয়েদেরকে আনবো, আগে নিজের আমার মতাদর্শের সঙ্গে যাদের মিল, তাদের বাড়িতে আমি আগে যাব, তাদের বাড়ির মেয়েদেরকে আমি সংগ্রহ করব। এটা হবে আমাদের প্রথম টার্গেট। এটা যদি করতে পারি, তাহলে একদিন দেখবেন আপনার সংগঠনে অনেক মেয়েদের আপনি পেয়েছেন। এটা যদি আমরা, কিন্তু এটা আমরা করতে পারছি না। এটা বৈশালী মজুমদার একটা সভাতে প্রশ্ন তুলেছিলেন, আমি তাকে সমর্থন করে, এটা আমারও কথা ছিল যে আমাদের চারপাশে যে গণ আন্দোলনের নেতৃত্ব, তাদের বাড়ি থেকে যদি আমরা মেয়েদেরকে সংগ্রহ করি, তাহলে তো তাদেরকে আমরা পাই না, কিন্তু চলে যাবে না। একটু পিছুটান থাকতে পারি, চাকরি হচ্ছে না, পড়াশোনায় অসুবিধা হচ্ছে, কিন্তু পিছুটান থাকলেও তাকে যদি টার্গেট করে আমি এগোই, তাহলে কিন্তু আমরা প্রথমেই অনেক ছাত্রীদের, অনেক মেয়েদের, অনেক যুবতী কমরেডদের আমরা সংগ্রহ করতে পারি। যেটা আমি বলেছিলাম, সুতরাং নিজের ঘরটাকে সবার আগে বাছাই করতে হবে যে আমার ঘরে যে মেয়েটা আছে, ছোট বোনটা আছে, আমার যে ননদ আছে, আমি বৌদি, আমার যে ছোট পাশের বাড়ির মেয়েটা আছে, ওদের আমি আগে করি, উপলক্ষ করি, তাদেরকে আমি অ্যাপ্রোচ দিই যে আমরা যুব ফেডারেশন করি, যুব আন্দোলন করছি আমরা, তোমরা আমাদের সঙ্গে আসো। প্রথম দিন আসবে না, তারপর যখন দেখবে তোমরা ভালো কাজ করছো, তখন নিজে থেকেই আসবে। নিজেদের পরিচিতি যেই বাড়ির সঙ্গে আমাদের আছে, গণ আন্দোলনের নেতৃত্বের সঙ্গে যারা যুক্ত, তাদের বাড়ির মেয়েদের তালিকা করে আমরা যদি তাদের কাছে যাই, অভিভাবকের সঙ্গে কথা বলি, তার সঙ্গে কথা বলি, কারণ তার তো আগ্রহ থাকতে হবে, সেই বাড়ির মেয়েটার আগ্রহ থাকতে হবে যুব ফেডারেশনের প্রতি, আন্দোলনের প্রতি। মেম্বারশিপ দিয়ে তাকে শুরু করি, তাকে ডাকি, জানি সে পাশ করার পর সে Tapos Jorani Kokborok Koktwma asungno kumuni na komani Koktwma roni bagai naitung di Swrangchati.